সুতরাং আপনি ফ্রি, আপনি করেন না, আপনি রিকনসিলিয়েশনের কথা বলছেন। এই সরকার সবকে ফেরত ছিল না, নো, এটা আপনি বলতেই পারেন। 71 সালে যে বাংলাদেশ হলো, যে নতুন সরকারের জয়যাত্রা শুরু হলো, সেটা কি এখন ওইখান থেকেও কঠিন ছিল এই সরকারের জন্য? 1971 সালে বাংলাদেশে কোনো ইলেকশন কমিশন ছিল না, তার মানে শূন্য থেকে শুরু করতে হয়েছে। কিন্তু বাংলাদেশে এখন এমন একটা নির্বাচনী ব্যবস্থা আপনারা 15 বছরে দাঁড় করিয়ে দিয়ে গেছেন যেখানে কোনো নির্বাচনী ব্যবস্থা নেই। বাংলাদেশ দলে নির্বাচনের আগে যারা যেগুলো হয়েছিল সেগুলো সব অবৈধ নির্বাচন হয়েছে। শেখ হাসিনার ওই 3 আমলের আগে যে নির্বাচন হয়েছিল সেগুলো কোন আইনে হয়েছিল? শেখ হাসিনার 4 আমলের সরকারের, শেখ হাসিনার 4 আমলের নির্বাচন বিতর্কিত নির্বাচন, এগুলি কোনো নির্বাচন নয়। এর বাহিরেরও বহু নির্বাচন নিয়ে দেশে প্রশ্ন আছে। তাহলে কিছু ছিল না, অধিকাংশ ক্ষেত্রেই ছিল না, অধিকাংশ ক্ষেত্রেই ছিল না। এই দেশের প্রতিষ্ঠান দাঁড়ায়নি। এটা তো ডক্টর ইউনূস শুধু নির্বাচন কমিশন বানাচ্ছে, এটা আপনার পার্সোনাল আগ্রহের জায়গা থেকে বা পার্সোনাল আপনার কোনো ক্ষোভ থাকতে পারে, সেখান থেকে আপনি বলতে পারেন। এটা জেনারেল কমেন্ট নয়। সুন্দর রাষ্ট্রকে জর্জরিত করে দিচ্ছে, একটা গার্বেজ বানিয়ে দিয়েছে, আর সেই গার্বেজের মধ্যে থাকি আবার বলতে আমি আপনার স্টেটমেন্টকে যদি ভাই ডিকোড করি, একটা সুন্দর রাষ্ট্র যেটি শেখ হাসিনার হাতে ছিল সেটি জর্জরিত করে দিচ্ছে প্রফেসর ইউনূস, এই তো দাঁড়ায়। সুতরাং এই কথাটা আরেকটা স্টেপ এগিয়ে আপনি ওটা বলতে পারেন যে আপনার শেখ হাসিনাকে ফেরত চান, আপনি আরেকটা স্টেপ এগিয়ে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার জায়গাটা বলতে পারেন। নো, এটা আপনি বলতেই পারেন। দেশটা গার্বেজ যদি না হয় তাহলে দেশের মানুষ কেন রুখে দাঁড়িয়েছে? ভোট দিতে পারে নাই, আর এখন হয়েছে যে ভোট দিও না, তাই দাঁড়িয়েছে না। কথা বলছে ভোটের জন্য, ভোটের জন্য নয় শুধু। আর এখন ভোট কিভাবে? শুধু যদি ভোটের জন্য হতো তাহলে রিয়া গোপ মারা যেত না, 132টা শিশু মারা যেত না, সে তার ভোটাধিকার নেই তো। সুতরাং ভোটের কথা বলে শুধুমাত্র আপনি পুরো সিস্টেমটাকে শেখ হাসিনার আর বাদ বাকি শেখ হাসিনার যে শাসন ব্যবস্থা যে পদ্ধতি ছিল উন্নয়নের গণতন্ত্র, সেটাকেই প্রতিনিধিত্ব করছে ভাই। জি, সেই পদ্ধতির সংস্কারের যে প্রসঙ্গ আবহাওয়া রাজ্জাকি ভাই। আচ্ছা, ধন্যবাদ। এখানে একটা বিষয় আসলে দেখলাম যে 111, এই যে আনিস আলমগীর ভাই বলছে 111-এর সরকার দেখিয়ে গেছে দৃশ্যমান অনেক কিছু, আর এই সরকার ব্যর্থ। এই সরকার বাংলাদেশ জন্মের পরে এরকম সরকার আর আসে নাই, কারণ এর অর্ধেক হইল পতিত সরকারের রাষ্ট্রপতি আর অর্ধেক হইল এন্টি আওয়ামী লীগ, প্যারালাল বৈশা আছে। খতিব পলাতক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পলাতক, বিচারকরা পলাতক, পুলিশ 1/3 আসছে, বাকি কিছু পলাতক, কিছু বাসায় ঘুমাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এই সিচুয়েশন বাংলাদেশেই প্রথম। এইবার আসি, খুব সিম্পল। 2জন অরাজনৈতিক ব্যক্তি বাংলাদেশে, একজন এটা যাওয়ার আগে এটা একটা বলুন, যে পরিস্থিতির কথা বললেন সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি, কে কোথায় ঘুমাচ্ছে, পুলিশ অ্যাক্টিভ হচ্ছে না, সেটা বললেন। এই পরিস্থিতি কি নির্বাচন না হওয়ার কোন উদাহরণ কিনা বা বাস্তব? আমি না হওয়ার উদাহরণ কথা বলছি না, যে কথাটা বলছেন ভাই যে 111 আমরা অনেক কিছু দেখছি, এখন দেখছি না, সেই জায়গাটায়। আচ্ছা বলুন। আমি বলছি ফখরুদ্দিন সাহেব উনি একজন অরাজনৈতিক ব্যক্তি, প্রফেসর ইউনূস উনি একজন অরাজনৈতিক ব্যক্তি। এই 2জন ব্যক্তির সাথে যদি আমি কম্পেয়ার করি, ন্যাচারালি আমি বলবো প্রফেসর ইউনূস ইজ কোয়ালিফাইড। আমার কথা বলছি। এখন ফখরুদ্দিন সাহেব যখন টেক ওভার করলেন, উনি 2 বছর ছিলেন, ওনার পাশে কিন্তু একজন আর্মি চিফ ছিলেন, মইনুল আহমেদ। আবার এখন যে ইউনূস সাহেব আছেন, তার পাশে একজন আর্মি চিফ আছেন, এবং উনি বলছেন নির্বাচন পর্যন্ত সহযোগিতা করবেন। তো 111-এর ফখরুদ্দিনের পাশে যে জেনারেল সাহেব ছিলেন তখন মাটি কাঁপতো, আর এখন যে ইউনূস সাহেবের পাশে যে আর্মি চিফ আছেন, আর্মি মাঠে আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে, মাটি কেন কাঁপে না? আর মাটি যদি না কাঁপে তাহলে আমি বুঝতেছি সরকারের কাজ কি মাটি কাঁপানো? ভাই সরকারের কাজ না তো, সাথে একজন জেনারেল আছে, ওখানে একজন জেনারেল ছিলেন। অর্থাৎ ইউনূস সাহেব যদি ব্যর্থ হন আজকে প্রশাসনিক কাজে, একজন ব্যর্থ নয়, 2জন ব্যর্থ। তাহলে কাপাকাপি হলে ভোট দিবেন কিভাবে? এইবার আসেন, ভোট যে বিষয়টা আমি বলতেছি, ভোট আপনি দিবেন কিভাবে? আপনি আমাকে বলেন যে আমরা যে আন্দোলনটা করা হয়েছে 16 বছর ধরে, টার্নিং পয়েন্ট হলো ছাত্ররা। সেখানে কিন্তু একটা জিনিস কি, আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত কিন্তু আজকের সবচেয়ে বড় দল বা রাজনীতির বড় ভাই, আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত বর্তমানের মেজো ভাই জামাত সাহেবরা, তারপরে ছোট ভাই যারা আছে এনসিপির, 3 ভাই কিন্তু নির্যাতিত। এখন ডিপ্লোমেসির ভাষায় বলে শত্রু আমার বন্ধু। তাহলে এনসিপি
জামাত এবং বিএনপি 3 দল একসাথে আন্দোলন করছে, কথার কথা বলছি, তাহলে এদের কমন শত্রু হওয়ার কথা আওয়ামী লীগ। সেক্ষেত্রে আওয়ামী লীগ এখন এনসিপির বিরোধী, আবার বড় দল বড় ভাই বলতেছে এরা নাবালক ইত্যাদি ইত্যাদি, আবার ওই যে জামাতকে সাথে থেকে ছেড়ে দিলাম। পুরো আলোচনায় বলছিলেন যে রাজনীতিতে শেষ বলে কিছু নাই। না, আমি ওইটাই বলছি। তো তাহলে যেখানে আমার একত্রিত হওয়ার কথা যেসব কমন শত্রুর বিরুদ্ধে, সেখানে তো আমরা ইউনাইটেড নাই। তাহলে আপনি এই যে কমন শত্রুর বিরুদ্ধে আমরা ইউনাইটেড না থাকার মানে হচ্ছে ওকে আপনার আপার হ্যান্ড দেওয়ার লক্ষণ। এই কারণে বললাম আমি যে কালকে যদি কোনো কারণে নির্বাচন হয়, আমি বলছি নির্বাচন তো হবে, আমরা আশা করি নির্বাচন হইলে কিন্তু আজকের যে রাজনৈতিকভাবে বড় ভাই সে ক্ষমতায় যাবে। এখন ক্ষমতায় যাওয়ার পর ইউনূস সাহেব চলে গেল, জি, তারপর যে পতিত সরকারটা থাকে, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, যতক্ষণ বেঁচে আছে তারা স্বপ্ন দেখবেই। তা সেক্ষেত্রে কি হবে, এই যে যারা নির্বাচনের পরে ক্ষমতায় যাবে তাদের একটা ধাপ বাইরে গেল, এই আবার আন্দোলনকে এদেরকে সরাইতে হবে তারপরে। আর যদি নির্বাচনের বানচাল করার পর ইউনূস সাহেব চলে যায়, তাহলে পরোক্ষভাবে তার লোক কি আসবে ক্ষমতায়, একটা ধাপটা কমে যায়। নির্বাচন বানচাল করার ক্ষেত্রে তার রোল থাকবে। বড় দলগুলো যেটা মেনে নিচ্ছে, হ্যাঁ, আমার মনে হচ্ছে সবাই উপলব্ধি করে ফেলেছে এর মধ্যে যে ডক্টর ইউনূসের পক্ষে এর থেকে তার সরকারের বড় কিছু দেওয়ার কোনো প্রত্যাশা মানুষ করছে না। কারণ গত 1 বছরে যে পরিস্থিতিতে রাষ্ট্রে বিরাজ করছে, তাতে করে সবাই আল্লাহ করছে যে কখন উনি বিদায় নেবেন। এবং আমি খুব আশ্চর্য হচ্ছি যে ডক্টর ইউনূস আপনাদের সঙ্গে বৈঠকে, যেদিন সর্বশেষ 3য় দফা বৈঠক করলেন, সেদিন অভিযোগ করলেন যে নির্বাচন বানচাল করার জন্য পতিত স্বৈরাচার এরা এটা ভুন্ডুল করার জন্য ষড়যন্ত্র করছে। এবং সেটা আমি এখন ফয়েজের কণ্ঠেও দেখলাম একই কথা। পতিত স্বৈরাচারের কি কারণে এটা ভুন্ডুল করার চেষ্টা করবে? আমার ভাই রাজ্জাকিও বলেছেন, তারা আওয়ামী লীগ তো চায় যত তাড়াতাড়ি যাক ডক্টর ইউনূস, তারা বেঁচে যায়। তারা তো প্রতিদিন বলছে হটাও ইউনূস বাঁচাও বাংলাদেশ। যারা হটাও ইউনূস বাঁচাও বাংলাদেশ করে, তো হটাবে কি করে নির্বাচন যদি না হয়? ডক্টর ইউনূস গত 1 বছরে যেটা করেছে জাতির জন্য, তো একটা ইনস্ট্যান্স এখনো দেখাতে পারেন নাই। জুলাই অভ্যুত্থানের যে সনদ, সেটা যদি উনি উপহার দিতে পারেন, সেটাতে কি আছে না আছে, এটাতে কোনো যুগান্তকারী পরিবর্তন আসবে কিনা, সেটা একটা বিষয়। আমরা যদি 111-এর সরকার দেখি, তাদের দৃশ্যমান অনেকগুলো কাজ আছে। এখনো আমি যে বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকারের 11 মাসে আপনি তাদের কোনো সফলতাই দেখেন না। আমি সেই জায়গায় বলতেছি, বলুন। দৃশ্যমান কাজ 111 সরকার দেখিয়ে গেছেন, কিন্তু এই সরকারের দৃশ্যমান কাজ এখনো একটাও নাই। দৃশ্যমান কাজ শুধু এটুকু আছে, ডক্টর ইউনূস নিজের 666 কোটি টাকা জনগণের কর নিজে মওকুফ করেছেন। উনি গ্রামীণ ব্যাংকের জন্য 5 বছরের কর মওকুফ করেছেন। উনি গ্রামীণ ব্যাংকের শেয়ার, সরকারের যে শেয়ার, সেটা কেড়ে নিয়েছেন 15%, 25 থেকে 10 করেছেন। সবকিছু উন্নয়ন যা দেখছি, গ্রামীণ ফোনের জন্য বিশেষ সুবিধা দেওয়া, গ্রামীণ করা, ম্যান পাওয়ার ব্যবসা করা, গ্রামীণ বিশ্ববিদ্যালয় দেওয়া, এগুলো খুবই দৃশ্যমান। না, তাহলে সরকার নির্বাচন এবং রাজনৈতিক সংস্কার বা রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রশ্নে যে সংস্কার কমিশন এবং যে উদ্যোগ বা আলোচনাগুলো করছে, সেগুলো কি আপনি মনে করছেন লোক দেখানো? আমার মনে হয় যে আজকে খুব ভালো করে এই সরকারের একজন খুবই ঘনিষ্ঠ ব্যক্তি, জি বলুন, ডক্টর দেবপ্রিয় খুব ভালো করে ব্যাখ্যা দিয়েছেন। ডক্টর দেবপ্রিয় বলেছেন এই সরকারের এক্সিট নেওয়ার সময় হয়ে গেছে, কিভাবে এক্সিট নেবে তারা সেটাই চিন্তা করা উচিত। তার কামড় যতটুকু দেওয়ার, সে তার থেকে বড় কামড় দিয়ে বসে আছে, তাতে করে তার কিছুই হচ্ছে না। তো তাহলে আপনি বুঝে দেন যে তাদেরই ঘনিষ্ঠ ব্যক্তিরাই বলছে যে এই সরকার যা করতে যাচ্ছে কিছুই করতে পারবে না, এবং তার অতি তাড়াতাড়ি ইলেকশন কিভাবে দেবে এবং এক্সিট কিভাবে নেবে সেই চেষ্টা করা উচিত। সেই ক্ষেত্রে যাদের কাছ থেকে এক্সিট নেবে, তারা, উনি সরাসরি বলেছেন যে সনদ তারা করে যাচ্ছে, সেটা যে আগামীতে যে সরকার আসবে সে রাখবে এর কোনো নিশ্চয়তা আছে? তাহলে আপনি এমন কোনো কিছু করে যান না যেটা আগামীতে যারা আসবে তারা রাখবে না। আপনি আপনার বিদায় কিভাবে নিবেন, শান্তিপূর্ণভাবে কিভাবে যাবেন? অভ্যুত্থান এখানে কেন আওয়ামী লীগের মতো একটি বৃহৎ শক্তির বিরুদ্ধে হতে হলো? কারণ আওয়ামী লীগ পলিটিক্যাল পার্টি হিসেবে, ভাই যেটা বলছে যে দুর্বৃত্তদেরকে ধরে ধরে জেলে দাও, পার্টি দুর্বৃত্তায়ন হয়ে গেছে, একটা এন্টায়ার পার্টি। এটা আর পলিটিক্যাল পার্টি কিনা, এটা এখন একটা প্রশ্নের বিষয়।
আপনি আওয়ামী লীগ করেন ভাই, কোনো অসুবিধা নেই, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করছে, সেটা বিচার প্রক্রিয়া চলা পর্যন্ত। না, আওয়ামী লীগ করা যাচ্ছে না, আওয়ামী লীগের নাম উচ্চারণ করলে জেলে দেওয়া হচ্ছে। না না, আপনি দেখুন, আপনি নানান কায়দা কানুন করে আওয়ামী লীগের নাম বলছেন, আওয়ামী লীগের পক্ষে বলছেন। So, না না, কিচ্ছু হচ্ছে না, এটা খুবই অসত্য কথা। আপনি মানে আজকের যেই বাস্তবতায় আমরা আলাপটা করছি, অনেস্টলি বলি, একই অবস্থান যদি আপনি জামাত, বিএনপি এদের পক্ষে নিতেন 5 আগস্টের আগে, আপনি স্টুডিওর বাইরে যেতে পারতেন না। সুতরাং আপনি ফ্রি, আপনি করেন আওয়ামী লীগ, আপনি রিকনসিলিয়েশনের কথা বলছেন। এই সরকার সবার কথার কথা বলছি, আমি কোন দল করব না, কোন দলের, সেটা আপনার সিদ্ধান্ত, আপনি বলতে আপনাকেও বলছি না। তো এখন রিকনসিলিয়েশনের ব্যাপারটা সরকারের দিক থেকে বারবার বলা হয়েছে। সরকার একটা ওপেন কলের মাধ্যমে রিকনসিলিয়েশনের মনোভাব আওয়ামী লীগের বোঝার চেষ্টা করেছে নানানভাবে। একটি লোকও কি আজকে পর্যন্ত দেখেছেন যে আওয়ামী লীগ থেকে তারা তাদের কৃতকর্মের জন্য ক্ষমা বা দুঃখ অনুভব করেছে? স্টিল তারা আপনার ওই যে বুক পকেটের 2 পাশে রেখেছেন জামাত, এনসিপি, এদেরকে দিয়ে আপনি কায়দা কানুন করে কৌশলে অপ্রয়োজনীয় ভাবে আপনি 24কে 71-এর মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছেন। আমি শেষ করছি। 24 71-এর মুখোমুখি হবে কেন? 71-এর যেই প্রত্যাশা, 71-এর যে প্রাপ্তির সঙ্গে বাস্তবতার সঙ্গে প্রাপ্তির মিল নেই, সেটার জন্যই তো একটা 24 এসে দাঁড়ালো। এই দেশের এখন পর্যন্ত ঐতিহাসিকভাবে যতগুলি বড় বড় সংঘাতের ঘটনা ঘটেছে, সবগুলির পিছনে বিতর্কিত নির্বাচন। 71-ও তাই, নির্বাচনের বিতর্ক থেকেই স্বাধীন বাংলাদেশের জন্ম। সেটা আপনারা যারা দায়িত্ব গ্রহণ করেছেন বিভিন্ন সময়, মুক্তিযুদ্ধ স্বাধীনতার চেতনা বলে ফেনা তুলেছেন, জাতিকে বিভক্ত করেছেন নানান ভাবে, তারা এসে এখন সেই জায়গায় আবার নানান ভাবে লাইটলি ফেরার চেষ্টা করছেন। 24কে অপ্রয়োজনীয় ভাবে, ধরুন ভাই যে এখন 71-এর কথাটা নিয়ে কোনো কারণ নেই নিয়ে এসে হাজির করলো, 71-এর চেয়ে বেশি কেন? সুতরাং বারবার 24কে নানান ফর্মে 71-এর মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হবে। বাংলাদেশের মানুষ এই জিনিস বুঝে গেছে, এই কাল্ট ভেঙে গেছে। জি, ফয়েজ আহমেদ, সাইফুল্লাহ কাছে চাই, নির্বাচনের প্রশ্নে 71-24 মুখোমুখি যে অবস্থানের কথা বলছে, এটা আসলে আমরা বারবার ওই প্রসঙ্গটাতে আনার চেষ্টা করছি যে আসলে ভোট পেছানো, নির্বাচন পেছানো, ঝুঁকি, অনিশ্চয়তার এই প্রসঙ্গগুলো যাতে কেটে উঠে, যাতে না থাকে, সেটাই আসলে আলোচনার বিষয়। এই মুখোমুখি জায়গাটা কোনো ঝুঁকি বা সংশয় তৈরি করবে কিনা? ধরুন, যারা মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছেন, তো নিশ্চয় একটা রাজনৈতিক লক্ষ্য আছে বা রাজনৈতিক উদ্দেশ্য আছে। আমি প্রায় 1 বছর আগে থেকে বলে আসছি, বাস্তবে আমাদের তো ইতিহাসের মানে আমাদের 5000 বছরের যে লিখিত ইতিহাস থাকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা 71 সালের আমাদের মহান মুক্তিযুদ্ধ। তার কিছু আনফিনিশড কিছু ন্যাশনাল টাস্ক আছে। আমরা যে গণতান্ত্রিক যে রাষ্ট্র, সমাজ, সংবিধান তৈরি করতে চেয়েছি, আমি 4 নীতি যদি বাদও দিই, প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্সে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, বাংলাদেশ 53 আপনি কি আমাকে সময় দেবেন না? তাহলে আপনি কেন? আপনার কাছে তো আমি শুনছি না, আপনি যেভাবে ভান করছেন যেন আপনি যেন থামিয়ে দেবার, আমি আপনার দিকে তাকিয়ে আপনার কথা শুনছি, তার মানে এই না যে আপনাকে বলছি যে আপনি শেষ করুন। ডোন্ট মেক ইট। হ্যাঁ, তো বলেছি যে আমরা আনফিনিশড টাস্কের দায়িত্ব নিয়ে এই 2024-এর যে অভূতপূর্ব গণজাগরণ, গণ অভ্যুত্থান, সেটা হাজির হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে এই গণ অভ্যুত্থানের বার্তাটা আমি নিজে বলেছি, আমরা প্রফেসর ইউনূসের নেতৃত্বে আমরা যে সরকার গঠন করেছি, এর আসল বার্তাটা সরকার গ্রহণ করতে পারেনি। বৈষম্যের প্রশ্নে বলেন, সাম্যের প্রশ্নে বলেন, মানবিক অর্থে বলেন, অনেকগুলো কমিশন হয়েছে। বৈষম্য বিলোপের ব্যাপারে কোনো কমিশন হয়নি। গোটা অর্থনীতি যে দুর্বৃত্তায়ন বা দুর্বৃত্তদের যে অর্থনীতি, আনহোলি নেক্সাসটা 1 বছরে এটা কিন্তু ইন দ্য মেইন কিন্তু ইনট্যাক্ট আছে। সরকার অনেক জায়গায় হাত দেবার চেষ্টা করেছেন। সরকারের ইন্টেনশন নিয়ে আমার বড় কোনো প্রশ্ন নেই। আন্তরিকতা, কিন্তু তাদের অভিজ্ঞতা বা প্রজ্ঞা, দূরদর্শিতা, বাস্তব কাজের ক্ষেত্রে নিশ্চয়ই সমস্যা সংকট হয়েছে। আর আপনি যেটা বলছিলেন, এটা আমি প্রায় বলি, বিপ্লবের পেছনে সবসময় প্রতি বিপ্লব হাঁটে, অভ্যুত্থানের পেছনে প্রতি অভ্যুত্থানটা হাঁটে। বাংলাদেশে গত 1 বছরে আমাদেরকে অনেক অসাধারণ অনেকগুলো বড় দাগের চ্যালেঞ্জ মোকাবেলা করে কিন্তু আসতে হয়েছে। আবার এটার জন্য অনেকখানি আমি আবার সরকারকে দায়ী করি, কারণ যারা ধরুন হেরে গেছে, যারা বিদায় নিয়েছেন, তারা তো যে কোনো ভাবে তারা তো ফেরার চেষ্টা করবেন, কিন্তু সরকার এটাকে রাজনৈতিক ভাবে, যেটা আপনি বললেন না যে সবাইকে আপনি আস্থার মধ্যে নেবেন রাজনৈতিক দলগুলোকে, সরকার তো চরিত্রের দিক থেকে তারা একটা দল নিরপেক্ষ সরকার, কিন্তু শুরুতে সরকারের বড় জায়গায় ফেলিওরটা কোথায়?
সরকার নিজেকে দলীয়ভুক্ত করে ফেলেছেন। সরকার তার পক্ষপাত দুষ্টতা বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। জি। যে সরকারকে আমরা সবাই সমর্থন জুগিয়েছে, বিশেষ কোন দল অংশকে মদত যোগানো সরকারের কাজ না। এটা করতে যে তারা অপ্রয়োজনীয় বিতর্কের জন্ম দিয়েছেন, এবং তারা যদি এটা চলতে থাকে আগামী নির্বাচনের বড় রাজনৈতিক ঝুঁকিটা কিন্তু এইখানে। জি, স্যার, এবং যে কারণের জন্য আনিস আলমগীর বলবার সুযোগ পেলেন যে সরকারের এক পকেটে এনসিপি আর এক পকেটে জামাত এবং অন্যরা আছে। আবহাওয়ার রাজনীতি। সুতরাং আমি বলছি এই জায়গা থেকে সরকারকে যদি বেরিয়ে আসতে না পারেন, তাহলে আগামী নির্বাচন বড় ধরনের রাজনৈতিক ঝুঁকির অসংখ্য মধ্যে ধন্যবাদ আপনাকে। পড়তে